বন্ধুরা, আজকে যাব হচ্ছে মোংলা থেকে জয়মনির ঘোল। এটার নাম হচ্ছে জয়মনির ঘোল। মোংলা থেকে এটা হচ্ছে প্রায় 1 ঘন্টার বেশি লাগে সময়। এটা হচ্ছে জয়মনির ঠোঁটা। এই যে এইখানে দেখেন লেখা আছে, এটা হচ্ছে কি জয়মনির ঠোঁটা। এইখান থেকে অনেক মানুষ আর কি সাগরে মাছ ধরার জন্য যায়। এইটাই হচ্ছে শেষ ভূখণ্ডের সাথে সংযুক্ত মানুষ আর কি বসবাসকারী জায়গা এইখানেই শেষ। এরপর থেকে তো জঙ্গল, এই পাশে এই যে পুরোটাই হচ্ছে সুন্দরবন। এই যে সবুজ, ম্যাপে সবুজ দেখা যাচ্ছে। আমি এখন ওই লোকেশনটায় আর কি যাব। বাসা থেকে যাত্রা শুরু করে ওই লোকেশন পর্যন্ত আর কি যাব। কীভাবে যাব এবং কি কি দেখি সব কিছু আপনাদের জন্য রেকর্ড করা আছে, দেখাবো আমি কিভাবে যাচ্ছি। এই যে এইটা হচ্ছে সাগরের ভিতরে যে নিউমুর হচ্ছে কি পূর্বাশার দ্বীপ। এইটা নিয়ে ভারতের সাথে ভারতের সাথে অনেক গন্ডগোল বা অনেক ঝামেলা হয়েছে এই দ্বীপটা নিয়ে। যদিও বর্তমানে এই দ্বীপটা আর বিলুপ্ত হয়ে গেছে, যার কারণে ঝামেলাও শেষ। এই হচ্ছে আমি রওনা করলাম 0 পয়েন্ট থেকে। তারপরে বাসে গেছি মোংলার আর কি খেয়াঘাট পর্যন্ত। মোংলার খেয়াঘাট থেকে এই যে খেয়ায় ওঠার পরে খেয়ায় ওঠা হয়েছে। খেয়ার আগের যে পুরনো ঘাট ছিল সেইটা এখন হচ্ছে নদীর ভাঙ্গনের ফলে ওইটা নষ্ট হয়ে গেছে। এখন যেইখান দিয়ে ফেরি পারাপার হইতো সেই জায়গাটায় দিয়ে এখন যাত্রী পারাপার হয়। এই সকালবেলায় আর হচ্ছে সন্ধ্যায়, এই যে গার্মেন্টস ছুটি দিলে এই 2টা সময় হচ্ছে নৌকায় যাত্রী ধরে না। যারা যেসব গার্মেন্টস পেশাজীবী লোকজন আছে এই সময়ে সকালবেলা আর গার্মেন্টস ছুটি দিয়ে 7টা বা 8টার দিকে এই সময়টায় আর কি নৌকাগুলো পার করে পারে না। এই যে অনেক মহিলারা আর কি গার্মেন্টসে চাকরি করে, অসংখ্য। মোংলা ইপিজেডে যে গার্মেন্টসগুলো আছে এইগুলোতে এই মহিলাগুলো চাকরি করে। এবার কিন্তু এই নদী পার হয়ে আসা যাওয়া খুবই চ্যালেঞ্জের কাজ, এদের জন্য খুব কষ্ট হয়ে যায়। যদিও ওইদিকে একটা ব্রিজ হওয়ার কথা আছে অনেক বছর ধরে, কিন্তু এই মোংলা নদীতে সেই ব্রিজ হয় না, বিভিন্ন সমস্যার কারণে হয় না। হয়তো নদীর কোনো সমস্যা হতে পারে, মালামাল বহনকারী জাহাজের, এসব কারণে হয় না। কিন্তু অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে খুব প্রচণ্ড কষ্ট করে মহিলাগুলো আর কি এই পাশে কাজের জন্য আসে। এখন হচ্ছে এই যে ঘাটে চলে আসছি, ঘাটে নামবো। এই ঘাট হচ্ছে এটা হচ্ছে সেই ইসের ঘাট, এটা ফেরিঘাট। আর ওই যে মামার ঘাটের পুরো যে পল্টনগুলো ছিল, যে সিঁড়িগুলো ছিল, সব নদী ভাঙ্গনে চলে গেছে। এবার ঘাট থেকে নামার পরপরই আর কি ওইখানে খিচুড়ি বিক্রি হয়। তা সকালে যেহেতু বাসা থেকে আর কি বেরোয়নি, অফিস থেকেই চলে গেছি, যার কারণে ওইখান থেকে সকালে কিছু নাস্তা করার জন্য বসি। এইখানে মুরগির মাংস দিছে কয়েক পিস, একটা ডিম দিছে, মরিচের ভর্তা দিছে, আর টমেটোর ভর্তা ছিল, এইগুলো দিয়ে সকালে। তারপরে এই যে ভ্যানে করে গেলাম। এখান থেকে হচ্ছে কানমারি বাজারে নামার পরে ওইখান থেকে আবার ইজি বাইকে করে যাওয়া লাগবে। ইজি বাইকে করে নতুন রাস্তা কোনো জায়গায় এরকম নষ্ট হয়ে গেছে, আর ভালো আছে কোনো জায়গায় নষ্ট হওয়ার কারণ কি এইসব জায়গাটায়
না, আমার ভালো আছে কিন্তু আবার ও ঢালাই এখনো দিইনি। আমাদের ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান এর হলে বড় ও, না খাইয়ে খাইয়ে লিখি আর হয় না কি তা তোমার খারাপ হয়নি না বড় সর হলে আমি এইভাবে কাইনমারি বাজার থেকে কি অবস্থা? তারপর জয়মনি টোটা পর্যন্ত আর কি যাওয়া লাগবে। এই পথচারীদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা, কিভাবে আর কি মাছ ধরে, মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে, মানুষের টাকা। এইগুলো নিয়ে কথা চলতে থাকে। খাজনা নাই হ্যাঁ, খাজনা। খাজনার টাকা চাইয়ে হ্যাঁ, করে। ইয়ে করতে পারে না চেয়ারম্যান এই জায়গাটার নাম হচ্ছে জয়মনির গোল। কেন হলো এই বিষয়ে আর কি কোনো ক্লিয়ার তথ্য পাওয়া যায় না, কোনো জায়গা থেকে কোনো পাওয়া যায় না। তবে স্থানীয় মানুষ বা যারা তারা মানে ধারণা করে বা মনের ইচ্ছা আসে তাই বলে যে এটা একটা তিনটা নদীর মিলনস্থল ছিল, বা এই কারণে একটা ঘোলা সৃষ্টি হইতো বা শব্দ হইতো, এইসব কারণে গোল বলে বা জয়মনির গোল নামে ডাকা হইতে পারে। জয়মনি একটা মানুষের নাম, আর গোল অর্থ ফসলের গোলা, এইরকম জাতীয়। যদিও বর্তমানে এই যে কয়েক বছর আগে এইখানে একটা সাইলো আছে, যাতে জাহাজ থেকে বিদেশের থেকে কোনো রকম গম বা খাদ্যদ্রব্য এইখানে মজুত করে রাখা হয়। প্রকৃত মুক্তিযুদ্ধের কোনো সময় কারণ আমার জানা বয়স যায়নি, কয় বছর এটা ছিল? আগে থেকে এই নাম আছে। গেছে এইটা 22 22। আর তো আপনি বড় ছিলাম, আমার বড় তখন। হ্যাঁ সব বোঝেন সবকিছু। বুঝি না কি আর কই একাত্তর 29 ফাল্গুন বিয়ে 29 ফাল্গুন উনি আমার বিয়ে দিয়েছে আর বিয়ে দিয়েছে আরাকাফা আর কি এই যে ইনি হচ্ছে বাদাবন এনজিওর একজন কর্মী। উনি মারবা নাম মিলে এইবার মারি বাদাবন আসলে মানে এই অঞ্চলের মানুষের সবাইকে জীবনযাত্রার মান লোন টোন উন্নয়নের দেয় না, চেষ্টা কিভাবে করার সাহায্য জন্য করে সহায়তা করে এরকম দাবি করে, কিন্তু আসলে তো সহায়তা আসলে হচ্ছে কিনা, কারণ কি এইখানে যারা আছে এরা এই যে ক্ষুদ্র ঋণ নিয়ে সমিতির টাকা কাজ জোগাড় করতে করার টাকা জন্যই ক্ষুদ্র আর মানে কি ঋণ টিন দিয়ে সাহায্য সারাটা করে, ওখানে নামাই দিও আর খুব কোনো কষ্ট সহায়তা করে। করে। এই নাম পাবে ঋণের টাকার জন্য অনেক পালাচ্ছে, অনেক ঝামেলা। ওই যে পিঙ্ক কালারের যে ট্যাঙ্ক গুলো তো সরকার থেকে দিছে মনে হয়। এই না বসে দাও হ্যাঁ আমাদের ট্যাঙ্কি হলো নীল কালার। নীল কালার। আর কেউ নামবে? আপনি কি ঠোঁটার দিকে যাবেন, বটতলার দিকে? তারপরেও রাস্তা যদিও লাস্ট শেষের দিকে অনেক বেশি খারাপ ছিল, বা রাস্তা ছিলই না, বালির উপর দিয়ে যাওয়া লাগে, মানে একটু যাতায়াতে একটু কষ্ট হয়ে যায়, অনেক অনেক কষ্ট হয়ে যায় এখানে যা। এইখানে মানে প্রায় প্রায় সমস্ত মানুষ ওই যে সে চিংড়ি মাছের পিন এইগুলো ধরে। আর হচ্ছে বেশিরভাগ মানুষের জীবিকা সমুদ্রে মাছ ধরা, ওইখানে মানুষজন তারপর বাস এই করেন তো ফ্যামিলি চিংড়ি নিয়ে পোনা পরিবারটা নিয়ে ধরে মানুষ ধরে বাস করেন। বিক্রি করা, আর এই যে বাড়ি এইগুলো ঘর যারা সবার জীবিকা। এবং জীবনযাত্রার মান অনেক কঠিন। এইখানে হচ্ছে এই যে ঘর বাড়িগুলো, এগুলো হচ্ছে সব নদীর পাশে প্রতিনিয়ত নদী এসে ভেঙে দিয়ে যাচ্ছে। আর হচ্ছে মোংলা সাইলোর যে গেট, হ্যাঁ সাইলো নদী জাহাজে করে যে মালামাল আনে এটা আর কি ভিতরে মজুত করে, আর এটা আর কি সামনের সাইড যেটা গেটের সাইড। আর এই যে নদী আর নৌকা জাল এইগুলো হচ্ছে মানুষের জীবিকার প্রধান উৎস। এই ঘরগুলো একটু দেখেন, এইখানে যতগুলো মানুষ বাস করে সব মানুষের ঘর হচ্ছে নদীর উপরে মাচা করে তৈরি করা। হ্যাঁ, জোয়ারের জলে মাঝে মাঝে আর কি এই যে ঘরগুলো জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে আবার ভাসে, এইভাবে চলে। আর এই যে এইটা হচ্ছে কি আমাবস্যার গুণ, এই গুণে তো অনেক বেশি
নদীতে পানি বেড়ে যায়, রাস্তা, তারপর হচ্ছে অনেকের এই যে বসবাস করার যে মানে ঘর, সেইটাও ডুবে যাচ্ছে। নদীতে মানে এত পরিমাণ পানি এই বন্যার সময় আর কি হয়, সব কিছু ভেসে যাচ্ছে। অনেকের এই যে ঘর বাড়ি, যে গোল পাতা দিয়ে ছাউনি, সেইগুলো নদীর পানিতে এই যে প্লাবিত হয়ে যাচ্ছে, সব কিছু আর কি ভেসে যাচ্ছে। আর এই যে যে মানে ঘরগুলো পলিথিন দিয়ে টানানো, বস্তা দিয়ে, চট দিয়ে, একটু ঝড় আসলেই উড়ে যাবে এরকম অবস্থা সবারই। তারপরে এই যে অনেকেই আবার নতুন করে উড়ে যাচ্ছে, ঘরের চাল আবার নতুন করে জয়েন করতেছে, মানে সেইগুলো টোকায় এনে এইভাবে আবার নদীতেও চলে যাচ্ছে। এইটা হচ্ছে এই যে সমস্ত বালু, যে বালুগুলো, এইগুলো সব ড্রেজারের বালু, মানে নদী খনন করে ওই বালিগুলো সব এইখানে জমা করে রাখছে। আবার একটা বিষয়, এইখানে আবার হচ্ছে ভ্যানে করে বিভিন্ন সবজি, মাছ, এইগুলো আবার নিয়ে আসে শহরের মতো। এইটা খুব মজা লাগে আমার, যে এইখানে এই অবস্থা। এই যে একটা কলা খোসা খাইতে দিলাম ছাগলকে, একটা কলা খেয়ে। আর এইটা এইটা হচ্ছে এইটা হচ্ছে শেষ জেটি, মানে ভূখণ্ডর সাথে, মানে ভূখণ্ডর সাথে মানুষ বসতির সাথে শেষ জেটি এইটা। ওই পার হচ্ছে সব জঙ্গল, হ্যাঁ, সুন্দরবনের যে সীমানা ওইখান থেকেই শুরু, ওইখান থেকেই আর কি মানচিত্রে আর কি নির্দেশনা দেওয়া আছে যে এইখান থেকে সুন্দরবনের শুরু। এইখানে যে বাচ্চাগুলো, এরা তো মানে এরাই পরবর্তীতে সাগরের সাথে যুদ্ধ করে, নদীর সাথে যুদ্ধ করে মাছ ধরবে বা এই পেশায় জীবিকা নির্বাহ করবে, মানে এইটা এদের দেখলেই বোঝা যায়। কারণ এরা হচ্ছে নদীতে ডুবায়, সাঁতার কাটে, হ্যাঁ, নদীর নিচ থেকে মাটি তুলে আনে, তারপরও এদের কোনো ভয় লাগে না। এরা হচ্ছে খুব দুরন্ত শৈশব পার করতেছে। এই যে এখানে এই নৌকায় এই যে 4টে বাচ্চা, হ্যাঁ, ওদের বললাম যে ভাই আমার একটু তোলো নৌকায়, নৌকায় উঠি। ওদের ওদের বলি আমি, ওরা আর কি আমার নৌকায় নেওয়ার জন্য আস্তে আস্তে করে এই এই যে যে জেটি, এই জেটির কাছে আসার পরে আমি নৌকায় উঠি। আর ওরা হচ্ছে এই যে নদীতে আর কি নেট জাল ধরে রাখছে। যদিও এটা অবৈধ, মানে মৎস্য অফিসের কাছে এটা অবৈধ, কিন্তু ওদের জীবিকার জন্য এখন ওইটা ওরা বৈধ করে নিছে। এগুলো না ধরলে তো ওরা এই যে মানে যে চিংড়ি মাছের পোনা বা এইগুলো বাগদার পোনাগুলো ধরতে পারবে না। হ্যাঁ, নৌকায় উঠলাম, নৌকায় উঠে কিছুক্ষণ আর কি ভেসে থাকলাম নদীর বুকে অনেকক্ষণ আর কি বসে, কিন্তু খুব কষ্ট হয়ে যায়। এখানে হচ্ছে প্রচণ্ড রোদ, কোনো ছায়া নেই রোদের ভিতরে। এই বাচ্চাগুলো মাঝে মাঝে রোদের গরমের কারণে নদীর পানিতে ঝাঁপ দিয়ে পড়ে, মাঝে মাঝে ঝাঁপ দিয়ে পড়ে, যাতে ওদের শরীর ঠান্ডা হয়। নদীর পানি অনেক লবণ থাকলেও পানি অনেক ঠান্ডা থাকে। নদীর পানি সরাসরি সাগর থেকে আসে, তো এগুলো অনেক ঠান্ডা থাকে। বাচ্চাগুলো অনেক দুরন্তপনা করে, হ্যাঁ, ওদের কোনো ভয় লাগে না নদীতে, একেবারে নদীতে ওদের মার মতো অবস্থা। নদী হচ্ছে ওদের মা, চারিদিকে শুধু ইচ্ছা মতো ওরা ডুবায়, ঝাঁপায়, লাফায়, সাঁতার কাটে, ওদের কোনো ভয় নেই নদীর পানিতে। নদীর পানিতে যে বসি ফেলে রাখে মাছ ধরার জন্য, বিভিন্ন খাবার দিয়ে এই স্থলটুকু বা বসি ফেলে, বসিতেও অনেক গলদা চিংড়ি, বড় বড় মাছ, এইগুলো এরা পায়। এই যে কুচে মাছ দিয়ে কাঁকড়াও ধরে, নদীতে অনেক কাঁকড়া আছে, প্রচুর পরিমাণে কাঁকড়া, এই কাঁকড়াগুলো ধরে। নদীতে তারা জীবিকা নির্বাহ করার জন্য মানে অনেক কিছু রসদ এরা পায় নদী থেকে। কেউ মাছ ধরে, কেউ কাঁকড়া ধরে, কেউ বাগদার পোনা ধরে, কেউ সাগর থেকে
বড় বড় মাছ ধরে আনে, এইভাবে এইগুলো আইনে ওরা বিক্রি করে। স্থানীয় অনেক আড়ত আছে ওইখানে, ওই পোনাগুলো কিনে নেওয়ার পরে এইগুলো বিভিন্ন যে মাছের ঘের আছে ঘেরগুলোতে তারা সরবরাহ করে। হ্যাঁ, এটা তাদের একটা প্রধান ব্যবসা। এরা অনেক কাল ধরে এরা এই ব্যবসাটা করে আসতেছে, যে নদী থেকে নদীর যে বাগদার পোনা আছে ওইগুলো ধরে নিয়ে ঘেরে কাছে বিক্রি করে। প্রকৃতি স্বয়ং নিজেকে নির্মাণ করে কিভাবে দেখেন, আমার পিছনে যেখানে মানুষ আর কি আছে এইখানে দেখেন কোনো গাছপালা নেই, প্রচণ্ড রোদ গরম, কিন্তু বনের সীমারেখা শুরু যেখান থেকে ওইখান থেকে গাছে ভরা একটা সবুজ, একটা আলাদা দেখতে অনেক বেশি আকর্ষণীয় যে সবুজ এইখানে পিছন, আমার নিজের পিছন সাইড থেকে বনের শুরু। কিন্তু যে অংশটুকু মানুষ বাস করে ওইখানে দেখেন সেইখানে তেমন গাছপালা নাই, একেবারে ধুধু মরুভূমির মতো হয়ে আছে। হ্যাঁ, কোনো ছায়া নাই, কোনো রকম মানুষ বাস করে প্রচণ্ড কষ্ট করে এইখানে। খুব দুই একটা গাছ আছে, খুব কম, গাছপালা নাই বললেই চলে। আর হচ্ছে এই যে ড্রেজিংয়ের মাটি, এটা হচ্ছে মরুভূমির মতো করে রাখছে। আর এই নদীতে এই যে নৌবাহিনীর কিছু জাহাজ আর কি এখানে কি করা আছে, কত গভীর হয় না, নোঙর করে রাখা আছে, হয়তো কোনো রকম নির্দেশনা পাইলে এরা যাতে মুভ করতে পারে এমনভাবে রেডিও এরা আর কি এইখানে এই নোঙর করে আছে। এইখানে আছে নৌবাহিনীর অনেক দায়িত্ব পালন করে, যেহেতু বর্তমানে এখানে কি বাগদার পোনা ধরতেছ? ডাকাতের প্রভাব একটু নাকি বেড়ে গেছে, এখানের লোকজন খুব উদ্বিগ্ন আছে বা এরকমই বলে। হ্যাঁ, মানুষের সাথে এরকমই তারা বলে। আমরা বান্ধব আরে অনেকক্ষণ ধরে নৌকায় করে ঘুরাইছে, তার জন্য এই যে কিছু খাবার টাবার কিনে দিয়ে আর কি আমি এখান থেকে চলে যাব। এই যে এইখানে একজন একটা ইঁদুরের বাচ্চা নিয়ে আসছে, ইঁদুরের বাচ্চা পড়বে আর কি। দোকানের ভিতরে পাইছে ইঁদুরের বাচ্চা, সেইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ইঁদুরের বাচ্চা এটা পালবে আর কি। এখনো এই ইঁদুরের বাচ্চা, এটা এখনো চোখ টোক নাই কিছু, এটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পালবে, সবাই দেখাচ্ছে যে ইঁদুরের বাচ্চা পাইছে একটা, এটা নিয়ে সে পালবে, হাতে করে নিয়ে ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এইটা হচ্ছে মিষ্টি, পানিটা মিষ্টি করে, এটা লবণ পানি নদী থেকে তুলে তারপর হচ্ছে ফিল্টার করে। হ্যাঁ, ফিল্টার করার পরে এর ভিতরে কিছু সিস্টেম আছে, আরও সিস্টেম, এর মাধ্যমে মিষ্টি করে। এইটাই তাদের চারিদিকের লবণ পানির বিষ লবণ পানি। হ্যাঁ, তার ভিতরে এই পানীয় জলের ব্যবস্থা এইটুকুই আছে। এইটাই একটা ভালো বিষয় যে তারা সমুদ্রের থেকে সমুদ্রের লবণ না, নদীর লবণ পানি এইটা তারা ফিল্টার করে করে রিভার অসমোসিসের মাধ্যমে আর কি ব্যবহার উপযোগী বা খাওয়ার উপযোগী করে তারা আর কি তাদের জীবিকা নির্বাহ করতেছে। এই পানিটুকুই তাদের জন্য আর কি আশীর্বাদ হিসাবে কাজে লাগতেছে। এইটা একটা ভালো উদ্যোগ ছিল। নদীতে তাদের প্রধান বাহন হচ্ছে নৌকা। হ্যাঁ, এই যে ইনি হচ্ছে প্রধান মিস্ত্রি, ইনি হচ্ছে নৌকা তৈরি করতেছে চম্বল কাঠ দিয়ে। ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে কত টাকা খরচ হবে, বললো 40-50 হাজার টাকা খরচ হয় যদি এই সর্বনিম্ন এই কম দামের কাঠ ব্যবহার করা যায়, তাহলে একটু কম খরচ হয়, কিন্তু যদি ভালো কাঠ ব্যবহার করা লাগে তাহলে অনেক বেশি টাকা খরচ হয়ে যায়। যার কারণে তারা এই ওয়ান টাইম কাঠ, চম্বল কাঠ এইটা দিয়ে তারা এই যে নৌকা নির্মাণ করতেছে। নৌকাই হচ্ছে তাদের একমাত্র জীবিকার প্রধান উৎস। এই কারণে তারা অনেক সময় এই যে এনজিও থেকে লোন নিয়ে বা বিভিন্নভাবে অর্থ একত্রিত করে এইবার একটা নৌকা তৈরি করে। একটা নৌকা হচ্ছে তাদের জীবন জীবিকা, তাদের স্বপ্ন।
এইগুলো বয়ে নিয়ে বেড়ায় নদীর বুকে। এই পর্বে এইটুকুই দেখাবো। এর পরের পার্ট টুতে দেখাবো মানে কিভাবে আরও